এরপরে যদি যাই, বলা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বের মানে কি? মডাল অক্সিলারি গুলো কোনগুলো লিখেছিলাম আমরা নিশ্চয়ই। যখন কোন একটি সেন্টেন্স আমরা দেখি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু লিখেছিলাম না? মনে আছে? জি স্যার। অক্সিলারি ভার্বের ক্লাসে। তাও আমি একটু লিখে দিচ্ছি। কোন একটি সেন্টেন্সে মডাল অক্সিলারি তথা শ্যাল, শুড, উইল, উড, উইল, উড, ক্যান, কুড, কুড, মে, might, must, out to, used to এই কথাগুলো যদি কোন একটি সেন্টেন্সে থাকে, তাহলে এদের পরে না মেইন ভার্বে সবসময় বেস ফর্ম হয়ে যায়। বেস ফর্ম মানে কি? যার কোনো পরিবর্তন হয় না, এবং সেটা যেই জায়গাতেই হোক না কেন। মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে, যার কোনো পরিবর্তন হয় না। কিন্তু এদের পরে যদি বি কথাটি থাকে, যা কিনা পেইসিভ ভয়েসকে নির্দেশ করে, এদের পরে বি কথাটি থাকলে এদের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, যেটি কিনা পেইসিভ ভয়েসে। তাহলে বলা হচ্ছে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, যেটি কিনা ক্যান এর পরে কোনো বি ভার্ব বসে নাই, সেক্ষেত্রে মেইন ভার্বের বেস ফর্ম বসেছে। কিন্তু যখন বলা হচ্ছে ইউ দ্য ওয়ার্ক ক্যান বি, বি আছে, বি থাকলে কি এর পরের অংশে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যায়, যার অর্থ হচ্ছে কি দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলেন যে মডাল অক্সিলারি ভার্ব গুলো কোনো একটি সেন্টেন্সে থাকলে তারপরে সব সময় মেইন ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? আর মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, তাহলে এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেটি কিনা পেসিভ ভয়েস। এটা মুখস্থ একটা জায়গা লিখে ফেলেন। আপনারা স্যার ক্লাস মডার্ন অবজেক্ট ভার্ব কয়টি স্যার? 14টি। জি স্যার। আপনারা ক্লাসে যে জিনিসগুলো নোট করছেন এখান থেকেই পরীক্ষায় মোস্ট অফ দ্য কেসেস কমন পড়বে, ঠিক আছে? তো সেই জন্য এগুলো যেন খাতার মধ্যে সুন্দর করে গোছানো থাকে। আচ্ছা, তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এই জায়গায় যদি আমরা যাই, যখন কোন একটি সেন্টেন্সে ইট ইজ হাই টাইম বলা হচ্ছে বা ইট ইজ টাইম বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে কি এখনই উপযুক্ত সময়, যে কথাটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা ইট ইজ টাইম। এখন ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম যদি কোন একটি সেন্টেন্সে থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরের ভার্বটি পাস্ট টেন্সে হয়ে যায়, এবং এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ না ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যায়। আসেন এটাকে একটু সহজ করে টেকনিক দিয়ে মনে রাখি। দেখেন, বলা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এই শব্দগুলো যদি কোন একটি সেন্টেন্সে থাকে, যার কথা হচ্ছে কি, যার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, উপযুক্ত সময়। এখন এই কথাগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, এখনই উপযুক্ত সময় এরপরে আছে সাবজেক্ট, তাহলে এরপরে কি হয়ে যায় জানেন? পাস্ট টেন্স। এরপরে পাস্ট টেন্স হয়ে যায়। এটাকে মনে রাখতে পারি আমরা, যে ভদ্রলোক আছে না একজন, ওই যে আওয়ামী লীগের, এখন তিনি যে মাঝে মধ্যে ডায়লগ দিতেন, কারা এরা, কোত্থেকে এলো এরা, মনে আছে আপনার? কারা এরা, কোত্থেকে এলো এরা, বলেন তো কে? ওবায়দুল কাদের, যাকে কাউয়া কাদের অনেকে বলে থাকেন। তার একটা ডায়লগ ছিল, আপনারা কি দেখেছেন কিনা জানি না। সে একবার বিআরটিএ তে গিয়েছিল, বিআরটিএ তে গিয়ে সে আপনার যে কোনো একটা কারণে এক ভদ্রলোককে বলছে ভালো হয়ে যাও মাসুদ। দেখেছিলেন আপনারা? জি স্যার। ভাইরাল হয়েছিল ভালো হয়ে যাও মাসুদ, মানে মনে হয় 2 নম্বরে কিছু করছিল, তো সেটার জন্য তাকে বলা হচ্ছে ভালো হয়ে যাও মাসুদ। এখন এই যে ভালো হয়ে যাও মাসুদ বলা হচ্ছে, তার মানে কি মাসুদ আগে খারাপ ছিল, এখনই উপযুক্ত সময়, মাসুদ যা করেছো করেছো, এখন ভালো হয়ে যাও, তাই না? এটা দিয়ে এটাকে সহজে মনে রাখতে পারি। দেখেন, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট বা মাসুদ আছে। কাদের কাক্কু বলছে এখনই উপযুক্ত সময়, মাসুদ আগে যা করেছো করেছো, এখন ভালো হয়ে যাও, মানে এরপরে অংশে পাস্ট টেন্স, তাই তো? ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট বা মাসুদ যেই থাকুক না কেন, এরপরে পাস্ট টেন্স হয়ে যায়।
কিন্তু যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে, অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, না থাকে। এরপরে কি ইনফিনিটিভ হয়ে যায়। এরপরে ইনফিনিটিভ হয়ে যায়। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস Base ফর্ম। form. এখন এটা মনে রাখতে পারি কিভাবে? ইট ইজ হাই টাইমের পরে আপনি এবার মাসুদকে দেখতে পাচ্ছেন না। এখন মাসুদ যদি না থাকে, তাও যারা নেতা আছে তারা কি জ্ঞান দেয়া ছেড়ে দিবে? সে তখন না। একটা বাণী দিয়ে দিবে যে হ্যাঁ আমাদের সৎ পথে চলা উচিত, ঘুষ আমি খেলে ঠিক আছে, তুমি খেলে সর্বনাশ, ঠিক আছে। তখন তিনি এরকম একটা ডায়লগ দিয়ে দিতে পারে। তার মানে ইট ইজ হাই টাইমের পরে মাসুদকে পান নাই, কিন্তু সে পরেও একটা ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটিভের উচ্চারণগত দিক থেকে তো ইনফিনিটির সাথে মিল আছে না? ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে কি? অনন্তকাল, মানে অসীম, অসীম। মানে অসীম সময় জি, স্যার। পর্যন্ত সত্যি কথা বলবে বা ভালো হয়ে চলবে। তাহলে ইট ইজ হাই টাইমের পরে মাসুদ না থাকলেও এরপরে অসীম সময় পর্যন্ত কোন একটা পরামর্শ দিয়ে দিলেন যে এটা করবে, তাই তো? তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট জি, স্যার। নাই, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর আসে একটু খেয়াল করে যদি আমরা এবার এক্সাম্পল দেখি, বলা হচ্ছে ইট ইজ হাই টাইম, এটা কে? মাসুদ। ইউ। এরপরে দেখেন তো, মানে সাবজেক্ট আছে আর কি। এরপরে দেখেন তো রিয়েলাইজড, পাস্ট টেন্স, ঠিক আছে না? ইট ইজ হাই টাইমের পরে মাসুদ আছে, এরপরে পাস্ট টেন্স। এরপরে দেখেন ইট ইজ হাই টাইমের পরে মাসুদ টাসুদ কেউ নাই, তাই বলে কি ছেড়ে দিবে? সে একটা ইনফিনিটি পর্যন্ত মেনে চলার জন্য একটা পরামর্শ দিল যে টু ডু দ্য ওয়ার্ক। এটা ভোলা সম্ভব বলেন? আপনি কিছু মুখস্থ করেছেন? কিছুই মুখস্থ করেন নাই, খালি ওবায়দুল কাদেরের এক ডায়লগ দিয়ে আপনি এটাকে মনে রাখতে পারছেন। তাহলে লিখে ফেলেন তো এক্সাম্পল দুটো। জি স্যার। জি স্যার, লেখাইছি। লিখেছেন? জি 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 স্যার। ওকে। এরপরে যদি বলি আমরা, এখানে দেখেন ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম না থাকলে যদি এখানে ইট ওয়াজ হাই টাইম দেয়, আপনাদের টেন্স আমি পড়িয়েছি না? দেখি আপনাদের বুদ্ধি কেমন। আসেন, ধরেন কোন একটি সেন্টেন্স আমি বলছি ইট ওয়াজ হাই টাইম, হাই টাইম, এরপরে ধরেন মাসুদ আছে, তারপরের অংশে কোন টেন্স হবে বলেন তো? ইট ওয়াজ বেস ফর্ম হবে? জি স্যার। হ্যাঁ, পাস্ট টেন্স হবে স্যার। পাস্ট টেন্স হবে। Past tense হবে। ইট ওয়াজ তো অলরেডি পাস্টে আছে, ফার্স্ট টেন্স তো আছেই। ওয়ার তার হবে মানে স্যার। তার আগের পাস্টে যাবে না। মানে মাসুদ আগে যা ছিল তার আগে থেকে ভালো হওয়ার কথা বলা হচ্ছে। তাহলে তার আগে কি? পাস্ট ইনডিফিনিটের আগে কি? পাস্ট পারফেক্ট না? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তারপরে অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? তাহলে ইট ওয়াজ হাই টাইম, যেহেতু এটা অলরেডি পাস্ট টেন্সে আছে, তার মানে সে তার আগে এমন কোন কাজ করেছে যে কাজটা হচ্ছে কি খারাপ, পাস্ট পারফেক্ট টেন্সে, তাই তো? তাহলে যদি আমি বলি ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম ইউ হ্যাড চেঞ্জড yourself, you had changed yourself, you had changed yourself। দেখেন তো বোঝা গিয়েছে এটা? জি স্যার। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। জি স্যার। এবার আসেন আই উইশ অথবা উড দ্যাট, যেটা একেবারেই মুখস্থ জায়গা। আই উইশ কথাটির অর্থ কি? যদি এমন হতো। অথবা উড দ্যাট কথাটির অর্থ হচ্ছে কি? যদি এমন হতো। আমরা মাঝে মধ্যে বলি না যে ইস যদি আমি একটা রাজা হয়ে যেতাম, ইস যদি আমি একটা এটা হয়ে যেতাম, সেটা হয়ে যেতাম। অর্থাৎ আই উইশ অথবা উড দ্যাট এর পরে এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তা সবসময়, মানে ভি ভার্ব থাকলে তা সবসময় ওয়্যার হয়ে যায়। সাধারণত আই এর সাথে কি ওয়াজ বসে না? জি স্যার। কিন্তু অবাস্তব কোনো কিছু হয়ে যাওয়া বোঝাতে, ধরেন আপনি রাজা হয়ে যাওয়ার কল্পনা করছেন, ধরেন আপনি কিং হয়ে যাওয়ার, বা ধরেন আপনি যে কোনো একটা কিছু হয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, বা
স্বপ্ন দেখছেন, সেক্ষেত্রে অবাস্তব কল্পনার ক্ষেত্রে আই এর সাথে ওয়ার কথাটি বসে বি ভার্ব হিসেবে। কিন্তু আই উইশ এর পরে যদি বি ভার্ব না থেকে অন্য কোনো ভার্ব থাকে, তার পূর্বে সবসময় কুড থাকে, মানে উড দ্যাট থাকলে তারপরে কুড থাকে, এবং আই উইশ থাকলে আই ওয়ার বসে। এই জায়গাটা একটু লিখে ফেলেন, মুখস্থ জায়গা, খুব জলদি লিখে ফেলেন যে আই উইশ বা উড দ্যাট কোন একটি সেন্টেন্সে থাকলে এরপরে মেইন ভার্বের বেস ফর্ম বসে, সরি বেস ফর্ম না, মানে এরপরে যদি বি ভার্ব থাকে তা সবসময় ওয়্যার বসে, এবং এদের পরে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেটা, স্যার উদাহরণটা একটু বের করেন দয়া করে। আচ্ছা কোন উদাহরণটা রূপক একটু বলবেন তো আমাকে? লিখেছেন? একটু স্যার। স্যার আর একটু আচ্ছা ইট ওয়াজ হাই টাইমের, যে দেখাচ্ছি ইট ওয়াজ হাই টাইমের তো দেখাচ্ছি, আগে এটা লিখে নেক সবাই, তারপর দেখাচ্ছি। স্যার হয়ে গেছে। আচ্ছা তার আগের এক্সাম্পল যারা লিখতে চাচ্ছিলেন তাদেরকে যদি এটা একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই। হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। স্যার নামাজের বিরতি হবে না, নামাজের বিরতি আমরা একেবারে মানে 5টা বাজার 10 মিনিট আগে ছেড়ে দিব, তখন নামাজটা পড়ে নেবেন। হ্যাঁ জামাতের টাইম তো আর এখন নাই, আমরা 5টার 10 মিনিট আগে ছেড়ে দিই, একবারে নামাজের বিরতিটা নিয়ে, মানে একবারে নামাজটা পড়ে ফেলেন, নাকি এটা ভালো হয় না? একটু বলেন তো আমাকে। জি স্যার। এটা পেটা মাগরিব বেটে পড়ে যাবে। হ্যাঁ এখন তো আর মানে আমরা ইয়ে করতে পারবো না, জামাত তো আর পাবো না, ঠিক আছে? তাহলে এর পরের অংশতে যদি আমরা যাই, আমরা 10 মিনিট আগে ছেড়ে দিব, সমস্যা নেই। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার হলো। আচ্ছা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আমরা বলছিলাম আই উইশ অথবা উড দ্যাট, এটা আমাদের শেষ হলো। এরপরে আসেন টু ডট ডট টু, এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, যেখানে কোন একটি সেন্টেন্সে যদি আই উইশ অথবা উড দ্যাট কথাটির, সরি আই উইশ না, টু ডট ডট টু, যখন কোন একটি সেন্টেন্সে একটি অংশে টি ডাবল ও টু থাকে, সেক্ষেত্রে অপর অংশে টিও টু থাকে, তাই তো স্যার? 5টায় ছাড়লেও হবে, 5:36 শেষ হবে সময়। হ্যাঁ তাহলে না স্যার বলছেন এখন দেন। আচ্ছা আপনাদের 3জনের একটু ভোট নেই আমরা, তাহলে কেউ কেউ বলছেন নামাজের জামাত হচ্ছে 30-এ, আবার কেউ কেউ বলছেন যে এখন বিরতি চাচ্ছেন, আবার কেউ কেউ পরে চাচ্ছেন, তাহলে একটু আমরা ভোট, স্যার একবারই দিন। আচ্ছা একটু ভোট নেই আমরা স্যার তাহলে। শেষে দেন। আচ্ছা তাহলে আমরা একটু ভোট নিই, দাঁড়ান সবাইকে একটু মিউট করে দিচ্ছি। তাহলে প্রথম 3জন যারা হাত তুলবেন তাদের 3জনের ভোটে আমরা ডিসাইড করব যে আমরা এখন বিরতি যাব নাকি একেবারে শেষে বিরতিতে যাব। একেবারে 3জন দেখি, একেবারে প্রথম দিকে 3জনকে যদি আমরা হাত তোলার সুযোগ দেই। আচ্ছা প্রথমে আছেন উম্মে রুমান, লিমা খানম এবং মিলা, এই 3জনের ভোটে আমরা কথা বলবো। বলেন উম্মে খানম কি চাইছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন কি স্যার চাইছেন? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার কতদিন আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, আজকে আগে প্রথম। আগে ভোট দেন তারপরে বলেন। স্যার একেবারে শেষ করে তারপরে আচ্ছা দেন, একেবারে তাহলে শেষ করে, এটা কে বলছেন? লিমা খানম। রুমান। আচ্ছা তাহলে লিমা খানম বলছেন। রুমান কি বলছেন? স্যার আমি বলছি যে হচ্ছে একেবারে শেষ করে দেন। আচ্ছা তাহলে ভালো হয়। 2জন কিন্তু বলছেন অলরেডি, 2জন একেবারে বলছেন, বিরতি। 3জনই বলছেন যে একেবারে শেষ করে দিতে, তাই তো? জি স্যার। তাহলে আমরা একেবারে শেষ করি। আচ্ছা এবার যদি আমরা যাই টু ডট ডট টু, কোন একটি সেন্টেন্সে থাকলে, যদি কোন একটি সেন্টেন্সে টু টি ডাবল ও টু থাকে, তার অপর অংশে টিও টু থাকে, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে কোন একটি সেন্টেন্স, এটা সাধারণত সেন্টেন্স কারেকশন থেকে বেশি এসে থাকে, আমরা সো ডট ডট দ্যাট দিয়ে দেই বা সো ডট ডট টু দিয়ে দেই। হি সো উইক টু ওয়াক না দিয়ে আমরা হিজ টু উইক টু ওয়াক না দিয়ে হিজ সো উইক টু ওয়াক এরকম দেই। বা টিও টু টি ডাবল ও টু আগে না দিয়ে টিও টু আগে দেই, টি ডাবল ও টু পরে দেই। এই সকল কিছু ভুল আছে, যে এক্সাম্পল আপনাদের ভুল করা যাবে না। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্সের ফরম্যাট যেটি আমরা লিখে রাখতে পারি, ঠিক আছে? লেখা শেষ স্যার। তাহলে এটা লিখেছেন টু ডট ডট টু, স্যার
টু ডট ডট টু কোনো একটি সেন্টেন্সে থাকলে এরপরে মেইন ভার্বের বেস্ট বেস ফর্ম না, মানে বেস ফর্ম তো অবশ্যই বসবে, এবং তাছাড়াও সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা দেখার চেষ্টা করলাম, তাই তো? এরপরে আসেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই কথাগুলো যদি কোনো একটি সেন্টেন্সে থাকে, খেয়াল করে দেখেন যখন আপনি বলছেন অ্যাজ ইফ অর্থ কি বলতে পারবেন? যদি স্যার। যেন। যদি না, যেন। জি স্যার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই দুটো কথার অর্থই হচ্ছে যেন, তাই তো? এই দুটো কথার অর্থই হচ্ছে যেন, তাই তো? তাহলে জি, কোন স্যার। একটি সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে, তাই তো? তাহলে কোন একটি সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কথাগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। আমরা যখন যেন কথাটি বলি, আমরা কথাগুলোর আগের কথাগুলো কিভাবে ব্যবহার করে থাকি? আমরা মাঝে মধ্যে বলি না যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গিয়েছে, তাই তো? সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গিয়েছে। আবার আমরা মাঝে মধ্যে এমন করে বলে থাকি সে এমন ভাবে কথা বলতো যেন সে তার আগে থেকে পাগল ছিল, তাই না? মানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর একটি অংশ আমরা যেই টেন্সে বসাই, ঠিক তার আগের অংশটি সেই টেন্সের অতীতে চলে যায়, তাই না? তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর একটি অংশ যদি আমরা বসাই প্রেজেন্ট ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে তার অপর অংশটি হয়ে যাবে কি? তার আগে কোন টেন্স? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট ইনডেফিনিট, এক্স্যাক্টলি, তার আগে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। এবং অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটি অংশ যদি থাকে অলরেডি পাস্ট ইনডেফিনিটে, তাহলে অপর অংশ কি হবে? অতীতের আগে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। এক্স্যাক্টলি, পাস্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে আমরা যদি লিখি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর একটি অংশ যে টেন্সে থাকে, অপর অংশটি সেই টেন্সের অতীতে চলে যায়। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কোন সেন্টেন্সে থাকলে, কোন সেন্টেন্সে থাকলে তার একটি অংশ যেই টেন্সে থাকে, অপর অংশটি তার অতীতে চলে যায়, তাই তো? অতীতে চলে যায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে এক্সাম্পল লিখে ফেলি, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এবং হি টকড কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এরপরে কি? হি হ্যাড নোন এভরিথিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে লিখেন তো। এক্সাম্পল গুলো লিখে ফেলেন। লিখেছেন? স্যার লেখা। আচ্ছা, আগেরটা যারা লিখতে পারেন নাই তারা আবার আগেরটা একটু লিখে ফেলেন। এই জায়গাটা যারা লিখতে পারেন নাই তারা এই জায়গাটা লিখে ফেলেন, লিখছি ঠিক স্যার। আছে? আর এর আগেও এটার এক্সাম্পল নাকি অনেকে লিখতে পারেন নাই, এটার এক্সাম্পলটাও লিখে ফেলেন। আবার আই উইশ উড দ্যাট এর এক্সাম্পলটাও একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন। লিখে ফেলেন না, মানে স্ক্রিনশট নিয়ে ফেলেন, ঠিক আছে? জি স্যার, লেখা হয়ে গেছে। সবগুলাই লেখা হয়েছে স্যার। ওকে, ডান। এবার আসেন সিন্স এবং ফর। পড়েছি আমরা সিন্স এবং ফর। জি স্যার, পড়েছিলাম। সিন্স এবং ফর কি করব, কিভাবে মনে রাখবো? যখন সিন্স বলছি, সিন্স হচ্ছে কি যে কোনো একটা পয়েন্ট অফ টাইম, আর যখন আমরা ফর বলছি সেটা হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম। এবং ওই যে সিঙ্গুলারে সিন্স, প্লুরালে ফর। আচ্ছা, এটা কারা দেখেন তো? শামীম কুড়িগ্রামে দুই একজন আছে, তারা লিখতে তো পারেনি না, তারপরে আবার একটু একটু পরে পরে কমেন্ট করেন। ভাই স্ক্রিনশট নিয়ে নেন না। আপনারা যখন এই একটা জিনিস লিখতে এত দেরি করছেন, তাহলে আমি ক্লাসে আগাবো কিভাবে? এত দেরি করে যদি লেখেন লেট লতিফ গুলো, হ্যাঁ, আপনাদের একটা ধমক। যারা এত দেরি করে লেখেন তাদের একটা ধমক, একটা না তিনটা ধমক, ধমক ধমক ধমক, তিনবার।
ঠিক আছে, তাহলে সিন্স এবং ফর এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, সিন্স এবং ফর এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। নিয়েছেন? জি স্যার। সিন্স এবং ফর, সিন্স যেখানে বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম এবং ফর যেখানে বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাই তো? আচ্ছা, এরপরে যদি আসি নো সুনার হ্যাড দেন, এটা হচ্ছে সেন্টেন্সের একটা স্ট্রাকচার। যখন কোন একটি সেন্টেন্সে নো সুনার হ্যাড থাকে তার অর্থ কি? যেতে না যেতেই, করতে না করতেই, বলতে না বলতেই, শুনতে না শুনতেই, এরকম। তাহলে নো সুনার হ্যাড এর পরে কোন একটি সেন্টেন্সে থাকে কি? দেন। দাঁড়ান, নো সুনার হ্যাড এর পরে কোন একটি সেন্টেন্সে থাকে দেন। স্কার্সলি হ্যাড এর পরে কোন একটি সেন্টেন্সে থাকে হোয়েন। সিমিলারলি হার্ডলি হ্যাড এর পরেও কোন একটি সেন্টেন্সে থাকে হোয়েন। এখানে আমাদের যে ঝামেলাটা হয় সেটি হচ্ছে কি, আমরা নো সুনার হ্যাড এর পরে দেন দেখে আবেগ আপ্লুত হয়ে যাই। আবেগ আপ্লুত হয়ে গিয়ে আমরা কি করি? নো সুনার হ্যাড এর পরে দেন দিয়ে দেই, স্কার্সলি হ্যাড এর পরেও দেন দিয়ে দেই, হার্ডলি হ্যাড এর পরেও দেন দিয়ে দেই, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কেবল নো সুনার হ্যাড এর পরেই দেন হবে, স্কার্সলি হ্যাড এর পরে ওয়েন এবং হার্ডলি হ্যাড এর পরে ওয়েন হবে। এটাকে যদি মনে রাখতে চাই, নো সুনার হ্যাড দেন মনে রাখেন তো NOT, নো সুনার হ্যাড দেন। স্কার্সলি হ্যাড ওয়েন SW, স্কুল ওয়ার্ক, এবং হার্ডলি হ্যাড ওয়েন HW, হোমওয়ার্ক, তাই তো? তাহলে এটা দিয়ে আপনার আর কোনো কনফিউশন হওয়ার কথা না। হার্ডলি হ্যাড ওয়েন সেন্টেন্সের স্ট্রাকচার, হার্ডলি হ্যাড ওয়েন, স্কার্সলি হ্যাড ওয়েন, নো সুনার হ্যাড দেন, নট নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন। তাহলে লিখে ফেলেন নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। নো সুনার হ্যাড এর পরে দেন থাকে, এটা সেন্টেন্স কারেকশনে বেশি এসে থাকে, ঠিক আছে? সেন্টেন্স কারেকশনে বেশি এসে থাকে। এবং যখন বলা হচ্ছে হার্ডলি হ্যাড ওয়েন, সেন্টেন্স কারেকশনে বেশি এসে থাকে। আপনি হার্ডলি হ্যাড এর পরে যদি দেন দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ভুল, ঠিক আছে? তাহলে লিখে ফেলেন তো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন এবং হার্ডলি হ্যাড ওয়েন, লিখে ফেলেন। স্যার আপনিও লেট লতিফ ডায়ালগ জানেন? হা হা হা, মজা লেগেছে। আমি লেট লতিফ না, আমি যে আরো কি কি জানি সেটা আপনারা জানলে আরো বেশি টাস্কি খেয়ে থাকবেন, ঠিক আছে? জি স্যার লিখেছি। লিখেছেন? কি লিখেছেন বলেন? এক্সাম্পল। এক্সাম্পল এর উপরে নো সুনার হ্যাড দেন, এগুলো মনে রেখেছেন তো? এগুলো লিখেছেন তো? তো লিখেছি। আচ্ছা, এবার আসেন মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প। অর্থাৎ এই শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে তারপরে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। যে শব্দগুলো অটোমেটিক্যালি ভার্বের আইএনজি কে টেনে নিয়ে আসে, শব্দগুলো কি আসেন তো দেখি। যদি কোন একটি সেন্টেন্সে থাকে মাইন্ড cannot help, cannot help, could not help, look forward to, get used to, with a view to, worth, এই শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের কি বলবে? সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সবসময়, তার পরবর্তী ভার্বের সাথে, অ্যাকচুয়ালি সবসময় তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? স্যার আপনার ধমক অসাধারণ, তাই? অনেক আছে দুষ্টু, তারা করে কি জানেন? ধমক খাওয়ার জন্য ইচ্ছা করে ভুল করে, যে আমি যে ধমক বলবো এটা বলার জন্য ইচ্ছা করে ভুল করে, যে স্যার একবার ধমক শোনায় দেন। লিখেছেন? এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এক্সাম্পল গুলো লিখে ফেলে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। বলা হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাইং বুকস, তাই তো? আই ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাইং বুক। জি এক্সাম্পল। স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন লেস্ট। লেস্ট কথাটির অর্থ কি? লেস্ট কথাটির অর্থ হচ্ছে নতুবা, হুম। ঠিক আছে?
কোন একটি সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে লেস্ট কি নেগেটিভ না? নতুবা কথাটি কি নেগেটিভ না? জি জি স্যার স্যার ডেফিনেটলি নেগেটিভ। সেক্ষেত্রে নতুবা কথাটি যদি একটি সেন্টেন্সে থাকে তাহলে তারপরে আর নতুবা বা আর নেগেটিভ করার প্রয়োজন নাই, কারণ এটাই তো মধ্যেই নেগেটিভ আছে। তাই এর পরের অংশে আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন নাই, এর পরের অংশে শুধু শুড বসাতে হয়, তাই তো? বলা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, জোরে হাঁটো নয়তো তুমি ট্রেনটিকে কি করবা? মিস করবা, তাই তো? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে লেস যুক্ত বাক্যাংশ কোন একটি সেন্টেন্সে থাকলে এর পরের অংশে শুড অথবা মাইট বসে, এবং লেটস যেহেতু নিজেই নেগেটিভ এরপর আর কোনো নেগেটিভ শব্দ যুক্ত হয় না, বলা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এটা একটু লিখে ফেলেন। স্যার গত প্রাইমারি ব্যাচে আপনি প্রিপোজিশন বুঝাতে গিয়ে আপনার বাসার অ্যাড্রেসটা বলে দিয়েছিলেন, কেউ অবশ্য বুঝতে পারেনি, তাই বলে দিয়েছিলাম, এই তো ভুলটা করেছি, এই জন্যই আপনার বাসার মধ্যে এসব গিয়েছে। তবে মজার ব্যাপার ছিল কি যে আপনার একটা মানুষ কতটা মানে থাকে না, রেসপেক্টের জায়গা বলেন ভালোবাসার জায়গা বলেন, কতটা থাকলে তার আইডেন্টিটি আমি এখনো জানি না, যে কে যেই কাজ করেছে তার আইডেন্টিটি আমার কাছে এখনো স্পষ্ট না, আমি জানি না এটা কে। জাস্ট একটা চিঠি পেয়েছিলাম আমি যে স্যার আর ম্যাডাম আপনারা যদি এই জিনিসটা পড়েন তাহলে আমার জন্য মানে আমার কাছে জীবনে এর থেকে বড় পাওয়ার কিছু হবে না হয়তো। তো এটা আসলে পরবর্তীতে আপনাদের ম্যাডাম কখনোই এটা পড়তো না, বাট ও যখন এই মেসেজটা দেখেছে মানে খুবই মানে ইমোশনাল ভাবে লিখেছে, তো তো সে পরে বললো যে আসলে মানে এটা এতটুকু তো করাই যায়। ঠিক আছে, শুডের মিনিংটা হচ্ছে কি উচিত, মানে জোরে হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করে ফেলতে পারো বা ফেলবে, উচিত তো অর্থে এখানে শুড কথাটি ব্যবহৃত হয়েছে। লিখে ফেলেন। লিখেছেন? ডান? জি স্যার ওকে, ডান। এরপরে আসেন হাউ টু। হাউ টু কথার অর্থ কি? হাউ টু, স্যার আপনি তো আমার নাম একবারও নিলেন না, আমি নিহা। হ্যাঁ নিহা, কিন্তু আপনার নাম তো লেখা এখানে ডিভাইসের নাম রেডমি 9, রেডমি 9 তো সেজন্য আপনি রেডমি 9, এই জন্য কিভাবে কি করব? আচ্ছা, যেহেতু যখন বলা হচ্ছে হাউ টু, হাউ টু কথাটির অর্থ কি? হাউ টু কথাটির অর্থ হচ্ছে কোন একটা কাজ করার উপায়কে বোঝায়, যখন কোন একটি কাজ করার উপায়। হাউ টু কাজ করার উপায়। উপায় এখন কোন একটি কাজ করার উপায় যখন বলা হচ্ছে তাহলে কাজটি তো তার বেস ফর্মেই থাকতে হবে, তাই নয় কি? জি স্যার হাউ টু। তাহলে যদি আমি বলি যে হাউ টু দ্বারা এরপরে মেইন ভার্বের বেস ফর্ম সবসময় বসে। হাউ টু প্লে ক্রিকেট, আই নো হাউ টু প্লে ক্রিকেট। লিখে ফেলেন তো। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন একটা এক্সাম্পল আমরা যদি দিই, একজন বলছে স্যার মাইন্ড দিয়ে একটা এক্সাম্পল দিতে, ওই যে ভার্বের সাথে আইএনজি থাকে, যে এক্সাম্পলটা এমন হতে পারে যে আই ডু নট মাইন্ড হেল্পিং দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতে অপছন্দ করি না, তাই তো? তাহলে লিখে ফেলেন এই জায়গাটা। লিখেছেন? জি স্যার আচ্ছা, এবার একটু এক্সাম্পলে আমরা যাই, মানে প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে যদি আমরা যাই, বলা হচ্ছে ইট ইজ হাই টাইম, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন ইট ইজ হাই টাইম উই ড্যাশ, অ্যাক্টের কোন ফর্মটা বসবে সেটা আমাকে যদি একটু বলেন। এটা আমাকে বলবেন হচ্ছে বলে দিয়েছি স্যার, দেখছি একটা এটা আমাকে বলবেন হচ্ছে সুমন। সুমন বলেন তো এটা কি হবে? কি হবে সুমন? সুমন তো আনমিউটই করতে পারেন নাই। তাহলে আসাদুজ্জামান বলেন তো এটা কি হবে? আসসালামু আলাইকুম স্যার, এটা ওয়ালাইকুম হচ্ছে আসসালাম আসাদ। অ্যাক্টেড, বি নাম্বার। অ্যাক্টেড, কারণ কি? স্যার ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। ওই যে মাসুদ, ভালো হয়ে স্যার, যাও, মাসুদকে অতীতে কাজটা করেছিল, এই যে ইট ইজ হাই টাইমের পরে কি মাসুদ আছে, মাসুদ স্যার। অতীতে কোন একটা কাজ করেছিল যেটা কিনা খারাপ, তাই এরপরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অ্যাক্টেড হয়ে যায়, তাই তো? আই স্যার। ইফ আই ড্যাশ আ কিং, এটা বলবেন আমাকে হচ্ছে সুমি। সুমি বলেন তো সুমি এটা কি হবে?
স্যার ওয়ার হবে। I wish I were a king বা if I were a king কোনো কিছু হয়ে যাওয়া পড়তে he ran fast lest he dash miss the train এটা আমাকে বলবেন এরপর আছেন হচ্ছে কামি আক্তার কামি বলেন তো এটা কি হবে স্যার he ran fast he should miss the train should miss the train তাই তো ran fast should he miss the train do not make a noise while your father dash এটা বলবেন আমাকে কে রূপক কান্তি সাহা স্যার ইজ স্লিপিং স্যার। ওকে তাহলে ই স্লিপিং কারণ একটি অংশ প্রেজেন্ট টেন্সে আছে অপর অংশ কোন টেন্সে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট আছে অপর অংশ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তাহলে ই স্লিপিং ডেফিনেটলি রিওয়ার্ড হ্যাজ বিন যদি এটা এর আগের চ্যাপ্টারে পড়েছি রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড কে বলবেন অনু আক্তার who have worked হ্যাঁ হু হ্যাভ ওয়ার্ক কারণ রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয় পূর্ববর্তী সাবজেক্টটা এটা কি প্লুরাল না এমপ্লয়িজ তাহলে এটা প্লুরাল থাকলে তারপরে হু আছে হু এর পরবর্তী অংশে কি হ্যাভ ওয়ার্ক যা কিনা হ্যাভটা তো প্লুরাল হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ ভেরি অ্যাংরি আলী আকবর বলেন তো এটা কি হবে আলী আকবর ওয়ালাইকুম আসসালাম আলী বলেন তো এটা কি হবে আজিজুর রহমান স্যার হি ওয়্যার অর্থাৎ কোনো কিছু হয়ে যাওয়া বোঝাতে ওয়্যার